মডিউলে চলে গেছিলাম, আমরা আগের কথায় ব্যাক করি। সো রিয়াক্ট অ্যাঙ্গুলার, পরে অ্যাঙ্গুলার রিয়েক্ট করতেছে। এখন লেটেস্ট যে বিটা ভার্সনটা আছে অ্যাঙ্গুলার, মানুষ এখন অ্যাঙ্গুলারকে খুব প্রেস করতেছে, কারণ এটার যে পারফরমেন্স এটা আসলে এখন রিয়াক্টের প্রায় 1.5 বেটার। রিয়াক্ট 17 সালে একটা নতুন জিনিস নিয়ে আসে, এই ফিচারটাকে অ্যাঙ্গুলার করতে আসবে। হ্যাঁ অ্যাঙ্গুলার তো আমরা একটা কোর্স ছাড়তে পারি, আমি প্রায় পড়াশোনা শেষ। কম্পোনেন্ট, হ্যাঁ। সো মেইন ব্যাপারটা হচ্ছে যে অ্যাঙ্গুলারের যে এখন কম্পোনেন্ট, মানে আইডিয়া যেটা কম্পোনেন্ট, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি ডিরেক্টিভের একটা এনহ্যান্স ফর্ম। ডিরেক্টিভ যেমন আমরা কন্ট্রোলারে কোড করতাম, নিজের মতো করে HTML ডিজাইন করতাম, কম্পোনেন্টও সেম কনসেপ্ট, ডিফারেন্স জাস্ট সিনট্যাক্স। এটা লিখতে হবে @কম্পোনেন্ট, তারপর আপনি এখানে একটা কম্পোনেন্টটা লিখবেন। তারপর ঠিক ইমিডিয়েটলি আপনি টাইপস্ক্রিপ্টে কোড কিন্তু আমাদের পানি বাঁচ হয়ে গেছে, তাই না? ইনশাআল্লাহ। তো এখানে টাইপস্ক্রিপ্টে কোড লিখবেন। সো অ্যাঙ্গুলার কি করবে, এই পুরোটা মিলে একটা সিঙ্গেল কম্পোনেন্ট ডিজাইন করে রেখে দেবে। দেন আপনি আপনার এখানকার যে ট্যাগটার নামটা দিবেন, ধরুন মাই টাইমার আপনি এখানে ধরুন বসাই দেবেন মাই টাইমার, সে আপনাকে যখন কাজ করা শুরু করবে। দ্যাটস ইট। সো অ্যাঙ্গুলার 2 এর বেসিক যেটা আমি ফিল করছি এতদিন পর্যন্ত পড়াশোনা করে, এটা বলে দিই। সো অ্যাঙ্গুলার 2 যদি শুরু করেন দেখায়, এখন আর সমস্যা হবে না। অ্যাঙ্গুলার বা কম্পোনেন্টের আরেকটা ব্যাপার যেটা ছিল, সেটা ছিল কম্পোনেন্ট ইনসাইড অফ অ্যানাদার কম্পোনেন্ট। ধরেন আপনি একটা টার্ম দিলেন লিস্ট, এটা আপনার ট্যাগ, এখানে আপনি দিলেন আইটেম, এটা আপনার ট্যাগ, এখানে দিলেন d.value item list। এটা খুব সুন্দর কাজ করবে অ্যাঙ্গুলার। আপনার আইটেমের যে কোড আছে সেখানে শুধু এটার ডেফিনিশন লজিকটা দেওয়া আছে, এটার যে লজিকটা দেওয়া আছে এখানে আবার এটার লজিক দেওয়া আছে। তো অ্যাঙ্গুলার পুরোটা নিজের মতো করে ম্যাপ করে ফেলবে। সো আমাদের আগের কথায় ব্যাক করি, সেটা ছিল যে পারমিশন নিয়ে কথা শুরু হয়েছিল আমাদের ডিরেক্টিভটার ব্যাপারটা। সো ফার্স্ট জিনিস হচ্ছে এইটা, ইউ ডিজাইন এ কম্পোনেন্ট অর ডিরেক্টিভ অর হোয়াট এভার হুইচ ইজ সিঙ্গল সেলফ অ্যাওয়্যার ইন্ডিপেন্ডেন্টলি রানেবল একটা জিনিস। আমার প্রজেক্ট ওপেন হয়ে গেছে, দেখুন এটা আছে হচ্ছে HTML আছে, সব জায়গায় করছেন। এই দেখেন UIB-Detpicker-pop-up দেখতে পাচ্ছেন শব্দটা? এই নামে জীবনে কোনো HTML ট্যাগ দেখছেন? দেখেন না, সম্ভব না দেখা, কারণ এটা আমার কোনো HTML ট্যাগ নাই। এটা যেমনি আসছে সেটা হচ্ছে কই আছে আরিফ, এই জিনিস কই থেকে আসছে? এটাই তো অ্যাঙ্গুলার UI। ও বুটস্ট্র্যাপ, আচ্ছা বুটস্ট্র্যাপ শব্দটা দেওয়া উচিত ছিল। এটা কমিউনিটি সার্ভিস, এখানে এরকম সব কিছু দেওয়া আছে। তো এখানে ডেটপিকার যেটা আছে, এখানে দেখেন ওদের স্যাম্পলটা দেওয়া আছে কেমনে ওদের ইউজ করতে হবে, বাট এটা কেমনে ডেভেলপ হয়েছে, কেমনে কী করছে সেটা আমরা দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমার HTML-টা দরকার। এই যে এরকম ফরম্যাট আমরা দিতে পারবো না, নিজের মতো জিনিসগুলো। আর কোডিংটা কেমনে আছে, কোডিংটা যে আমরা গিটহাবে দিলে এটা হচ্ছে আছে সোর্সের মধ্যে, দুদিন আগেই আপডেট করছে এটা, এই যে টু ডেজ এগো। এই যে index.js একটু ফন্টটা বড় করবো না,
আরে ছোট আছে ধরেন intel.js এটি স্টার্টিং পয়েন্ট সেখানে রিকোয়ার করছে রিকোয়ার কেসেস করছে pop-up.js এই দেখেন angular.module এখানে সে ইনজেক্ট করলো জিনিসগুলা ডট ভ্যালু ডট কনস্ট্যান্ট তারপরে তো ডিরেক্ট ইকুয়ালেবল তারা ডট কন্ট্রোলার এই যে তো ডিরেক্টিভ কনফিডেন্স এটা থাকা উচিত থাকতেই হবে তাহলে ডিরেক্টিভ তো হবে না হ্যাঁ সো এই ডিরেক্টিভটার নাম দিয়েছে দেখেন ইউআই ডেট পিকার পপ আপ র্যাপ সো এখানে সে এই কাহিনীগুলো করছে টেমপ্লেট ইউআরএল সে তারপর ট্রান্সক্লুড ম্যান্সক্লুড অনেক কিছু করছে এটা আসলে এত কিছু বলার দরকার নেই বাট এখানে দেখেন টেস্টিবল চেনা দিচ্ছে সো ইউআরএলের পরিবর্তে আপনি ইচ্ছা করলে আপনি আপনার মতো করে মানে স্প্যান লিখতে পারতেন ডিরেক্টিভের ব্যাপারটা যেটা বলতেছি সো কাস্টমাইজ কম্পোনেন্ট দিজ আর দ্য কাস্টমাইজ কম্পোনেন্টস এই যে ইউআই ডেট পিকার পপ আপ এগুলি আমরা এখানে ইউজ করি সো আপনি যদি চান যে না আপনি আপনার মতো করে একটা কম্পোনেন্ট বানাবেন যেটা আসলে আপনার থ্রু দ্য অ্যাপ্লিকেশনস বারবার ইউজ হবে আপনি এটা বানাতে পারেন সো আমি আমার যে সফটওয়্যার আর্কিটেকচার যেভাবে বানাইছি পেজগুলো দেখছেন না গ্রিড এই সেই সো আমি এইটা প্রথমে প্ল্যান ছিল এটা এরকম ডিরেক্টিভ বানাই ফেলবো বাট পরে চিন্তা করে দেখলাম যে ডিরেক্টিভ যদি আমি বানাইতে যাই যে টাইম অ্যান্ড এফোর্টটা যাবে হ্যাঁ বরং সে অ্যাঙ্গুলার 2 আসার পরে আমি অ্যাঙ্গুলার 2 দিয়ে সব কিছু বানাই ফেলবো তাহলে সুবিধা যেটা হবে রোবাস্ট কোড উইদাউট লার্নিং হবে এটাও রোবাস্ট কোড দিয়ে আমার জিনিসটা তৈরি হয়ে যাবে একবারে মাল্টিপল কাজ হয়ে যাচ্ছে আর কি এই জন্য এটা পজ রাখছি আর কি বাট জাস্ট আপনাদের আইডিয়াটা দিলাম ইউ ক্যান স্টার্ট ডেভেলপিং ফর ইউর সেলফ হ্যাঁ ওকে সো এটা ক্লিয়ার হচ্ছে সবার কাছে যে আপনি যদি এখন ধরেন নিজেরা কোনো একটা কঠিন একটা কম্পোনেন্ট ইউজ করতে চান ধরেন ড্রপ ডাউন বা ধরেন হচ্ছে চেক বক্স ফার্স্টে এখানে আসবেন এসে দেখবেন যে এখানে আসলে ওদের কী কী আছে কী 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 জিনিস আছে ওটার মডেল এটা সবচেয়ে ইউজ করি আমরা প্রচুর পরিমাণে ইউজ করি এটা মডেলটা হ্যাঁ তারপরে এখানে কীভাবে ইউজ করা যায় সেটাও এখানে বলা আছে কী কী প্যারামিটার দিয়ে কাজটা করতে পারি আমরা কী কী ইভেন্ট সে আমাকে সাপোর্ট করতেছে কী কী ফাংশন কী কী ইভেন্ট সে আমাকে সাপোর্ট করবে ফাংশন সাপোর্ট করবে ভ্যালুস দিচ্ছে সে ভ্যালু নিচ্ছে সব কিছু এখানে বলা আছে ইভেন্ট ফায়ার হ্যাঁ সব কিছু এখানে আছে জাস্ট এটা এপিআই এর মতো আর কি নাথিং এলস সো এগুলো আপনারা একটু দেখবেন সো মেইন ব্যাপারটা হচ্ছে যে আমাদের ফার্স্ট হচ্ছে একটা ডিরেক্টিভ বানায় ফেলা যে আসলে এইরকম পারমিশনের কাজটা করবে যেটা কিনা প্ল্যান আছে সামনে আরেকটা হচ্ছে যে আপনার যে পেজে ঢুকছেন সেই পেজটা আপনি জানেন যে এইখানে আমার কি কি ভ্যালু আছে হ্যাঁ কি কি কম্পোনেন্ট আছে রাইট তো আপনি ধরেন পেজে ঢুকছেন ড্যাশবোর্ডে dash.ppl.html এই পেজে আপনি জানেন এখানে 3টা ডিভ আছে অ্যাকচুয়ালি হ্যাঁ সো এই ডিভের আপনি তো কিছু নাম দিয়ে রাখছেন যে এটার নাম হচ্ছে যে ধরেন অল কালেকশন চার্ট এর নাম হচ্ছে গিয়া অল এক্সপেন্স চার্ট মানে গ্রিড এর নাম হচ্ছে ধরেন অল স্যালারি গ্রিড এই 3টা অ্যাকচুয়ালি ওই লোকের জানার কথা না কালেক্ট করে সো আপনি এই পেজ ওয়াইজ হিট করতে পারেন সার্ভারকে যে আমি এই পেজে আছি এই পেজের রিসোর্স বাচ্চা রিসোর্স যেগুলো আছে সেগুলো নিয়ে আসবো সো এটা নিয়ে আসলো এরপর আপনি জাস্ট এখান থেকে ট্রু ফলস সেট করে দিচ্ছেন এই দুটো ডিফারেন্সটা কি ডিরেক্টিভ ভার্সাস পেজ ওয়াইজ কল ডিরেক্টিভের অসুবিধা যেটা সেটা হচ্ছে আপনাকে যদি এরকম 3টা কম্পোনেন্ট থাকে বা যদি 7-8টা কম্পোনেন্ট থাকে পুরো পেজে 7-8টা কল যাচ্ছে সার্ভারের কাছে আবার বলছি যদি আপনার টোটাল পেজে এরকম 7-8টা কম্পোনেন্ট থাকে এটা রিচ পেজ তো বড় পেজ অনেক কিছু থাকতে পারে হ্যাঁ
তো 7-8টা কল কিন্তু সার্ভারে যাচ্ছে, এটা একটা অসুবিধা। প্রত্যেকে আলাদা আলাদা কন্ট্রোল করে। এক্স্যাক্টলি, হ্যাঁ, যে আপনি তো আলাদা আলাদা লিখছেন না, প্রত্যেকটা কম্পোনেন্ট তো নিজে নিজে ডিরেক্টিভ। আর এটার সুবিধা হচ্ছে যে এটা আপনি সিঙ্গেল কল দিয়ে ওই পেজে সব কিছু নিয়ে আসতে পারতেছেন। সো কোন অ্যাপ্রোচে যাবেন, ইট ডিপেন্ডস হচ্ছে কি আপনার সফটওয়্যারটা কিভাবে আর্কিটেক্ট করবেন। মানে ডিরেক্টিভ সুবিধা হলো তো অনেক পেজ, বিভিন্ন পেজে একটা জিনিস দিতে পারেন। হ্যাঁ, সুবিধা, এটা সুবিধা, রাইট, এটা সুবিধা সুবিধা। কিন্তু যেটা আসলে অনেক ইউজার একসাথে ইউজ করে, সেখানে ডিরেক্টিভ অ্যাপ্রোচ নেওয়া যাওয়াটাই বেটার, কারণ সিপিইউ ব্লক হয়ে যায় সার্ভার সাইডে। আমরা দেখছি এটা সলভার চেষ্টা করতেছি আমরা আমাদের একটা প্রজেক্টে, মানে সিপিইউ ব্লক হয়ে যায়, কারণ আপনার যদি একটা ইউজারের 8টা রিকোয়েস্ট আপনাকে হ্যান্ডেল করতে হয়, সো অ্যাকচুয়ালি ইউ আর সার্ভিং 8 ইউজার। হ্যাঁ, কিন্তু হ্যাঁ হ্যাঁ, এবং সিপিইউ ম্যাক্সিমাম টাইম যেটা আমরা দেখি আমাদের যখন পিক যায়, তখন সিপিইউ আসলে অনেক সার্চ করতে পারে না, ছেড়ে দেয়, সিপিইউ ব্লক হয়ে থাকে। কারণ থ্রেডের একটা লিমিট আছে না, থ্রেডের তো লিমিট আছে একটা। সো যদি 8টা রিকোয়েস্ট ধরে একসাথে প্রসেস করা শুরু করবে, এরকম 10 জন আসলো, 5টা রিকোয়েস্ট, 80টা থ্রেড একটা সেকেন্ডে, সিপিইউ কত নিবে? 80টার বেশি, ধরেন 100টা, 200টা, একটা লিমিট তো আছে। এখন আপনি যদি মানে অক্টা কোর বা যদি ধরেন 16টা কোরের সার্ভার নেন শুধুমাত্র এইটা ইউজ করার জন্য, এটা তো আসলে একটা ভুয়া জিনিস। 16 কোরের সিপিইউর দাম আছে, 16 কোরের সিপিইউর দাম কত? মান্থলি প্রায় 600 থেকে 700 USD। আমি যেটা নিয়েছি আর কি 70-80 মতো যায়। এটা হচ্ছে গিয়া একটা কোর, 3.5 GB র্যাম বা 3.75, 4 GB র্যাম। র্যামটা বেশি, সিপিইউটা কম। আমি ওইভাবে আর্কিটেক্ট করছি আমার সফটওয়্যারটা, যে তোমার প্রসেস খাওয়া লাগবে কম, বাট মেমোরিতে অ্যাপ্লিকেশন থাকবে বেশি। সো কোর বেশি লাগতেছে না, কারণ সিপিইউ রিকোয়েস্টের সাথে সাথে সার্ভ করে দিচ্ছে। সিপিইউ ইন্টেন্সিভ জিনিস কম, কিন্তু অনেক 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 অ্যাপ্লিকেশন রাখতেছি তো এই জন্যই। এখন ধরেন আপনি শুধুমাত্র এই পারমিশনের ডিসিশনটা ভুলের কারণে আপনি সিপিইউ সার্ভ করতে পারতেছেন না, তখন বলবেন স্যার 16 করে সিপিইউ নিয়ে নেন। কেন আমাদের সিপিইউ সার্ভ করতে পারতেছে না? ভাই আমার সিপিইউ দিয়ে আমার বিজনেস হচ্ছে গিয়ে 20,000 টাকা পার মান্থ, আর আমি সার্ভার কিনবো হচ্ছে গিয়ে 56,000 সার্ভার কিনবো। 700 USD মানে কত? 56,000 না? 57,000, 80,000, রাইট? সো এভাবে হবে না। সো আপনারা তো যেহেতু সবাই প্রফেশনাল, আপনাদেরকে এগুলোও জানা রাখতেছি আর যে প্রতিটা কোডের কিন্তু অ্যাকচুয়ালি কোথায় চলবে এটা একটা ফ্যাক্ট। লাস্ট একটা এক্সাম্পল দিয়ে একটু পজ দিই। রিসেন্টলি আমি একটা কাজ করতেছি, সেটা হচ্ছে ওই ডেট টাইম নিয়ে। ডেট টাইম একটা অ্যাজ ইউজুয়াল সবারই একটা প্রবলেমেটিক জিনিস। তো এখানে প্রবলেম যেটা পাচ্ছি সেটা হচ্ছে সার্ভারটা কোথায় বসতেছে। হ্যাঁ, আমার সার্ভার আছে হচ্ছে গিয়া থাইল্যান্ডে। হ্যাঁ, সো থাইল্যান্ডের সার্ভার থেকে যখন নাও দিয়ে ফোন মারতেছি, থাইল্যান্ডের টাইম আসতেছে। আবার আমার সফটওয়্যারটা চলবে হচ্ছে গিয়ে লন্ডনে, আমি আসতে হচ্ছে বিডিতে। মানে টাইমিংটা যে কী করবো এটা ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, কারণ আপনি যখন টাইমটা দিচ্ছে, টাইমটা দিচ্ছে প্লাস GMT6 দিচ্ছে, সো জাভাস্ক্রিপ্ট একাই টাইমটা বাড়ায় নিচ্ছে। সো মানে ডিবাগিং করার সময় একরকম, ডিপ্লয়মেন্টে যাবে অন্যরকম, সার্ভার আছে অন্য জায়গায়। খুবই ক্রিটিক্যাল সিনারিও। কাজ কিন্তু খুবই সোজা ভাই, 10 মিনিটের কাজ। এই কাজটার কারণে, এই প্রবলেমটার কারণে পেছায় বসে আছি, আমি হ্যাকায় বসে আছি, আমি কী করে বুঝতেছি না। যেহেতু আপনার সবাই সিনিয়র হচ্ছেন আস্তে আস্তে, তো একটা অ্যাপ্লিকেশন আসলে এমন সব ডাইমেনশন দিয়ে আপনার প্রবলেমে ফেলবে যেগুলো আসলে আপনি ধরতে পারবেন না। দোজ আর দ্য এক্সপিরিয়েন্স, যেটা আসলে আপনাকে টাকা দিয়ে মানুষজন করবেন। ঠিক আছে, এটাই নর্মাল কোডিং তো সবাই পারে, এটা পাস করা ছেলেও পারে, হোয়াটস দ্য ডিফারেন্স? তো পারমিশনের পুরোটা